আমাদের সমাজে সৌন্দর্যের সংজ্ঞা যেন একটা নির্দিষ্ট ছাঁচে বন্দী, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। রোগা হওয়া, ফর্সা হওয়া বা তথাকথিত পারফেক্ট বডি শেপ থাকাটাই যেন সুন্দর হওয়ার একমাত্র মাপকাঠি। কিন্তু এই মাপকাঠির বাইরেও কি একজন মানুষ আত্মবিশ্বাসী আর ফ্যাশনেবল হতে পারেন না? আজ আমরা কথা বলবো এমন এক গৃহবধূর গল্প নিয়ে, যার নাম ফুল্লরা। ফুল্লরা দর্জি হিসেবে দারুণ দক্ষ, ঘর সামলাতে পটু এবং স্বামীর প্রতি নিবেদিত প্রাণ। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার শরীরের ওজন। পাড়ার লোকের বাঁকা কথা থেকে শুরু করে শাশুড়ির খোঁচা, সব জায়গাতেই তাকে শুনতে হয় যে সে মোটা। কিন্তু ফুল্লরা কি দমে যাওয়ার পাত্রী? নিজের ভেতরের প্রতিভা আর এক অদম্য জেদ নিয়ে সে কি পারবে সমাজের এই বডি শেমিং এর বিরুদ্ধে লড়াই করে নিজের এক নতুন পরিচয় তৈরি করতে? চলুন সেটাই জেনে আসি ফাটাফাটি মুভির এক্সপ্লানেশনে। সিনেমার শুরুতে আমরা ফুল্লরা, তার স্বামী বীরজু আর বীরজুর মাকে দেখি। তারা সবাই মিলে ফুল্লরাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, কারণ তাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো ফুল্লরা ও বীরজুর কোনো সন্তান হয়নি। ডাক্তার পরীক্ষা করে দেখেন যে ফুল্লরার ওজন 95 কেজি। ডাক্তার আরো বলেন ফুল্লরার কিছু টেস্ট করাতে হবে এবং তাকে ওজন কমাতে হবে। এই বিষয়টি নিয়ে ফুল্লরার শাশুড়িও তাকে খোঁচা দিতে শুরু করেন। এরপর যখন ফুল্লরা রিকশায় করে বাড়ি ফেরার জন্য উঠতে যায়, তখন জায়গা কম থাকার কারণে সে তার স্বামীকে বলে, তুমি মাকে নিয়ে যাও, আমি পরে আসছি। আমার রিঙ্কুর বাড়িতে একটু কাজ আছে, সেটা সেরে আমি চলে আসব। ফুল্লরা এমনটা বলে কারণ রিকশাওয়ালা তার মোটা হওয়ার কারণে তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এরপর আমাদের দেখানো হয় বীরজুকে, যে একটি কাপড়ের শোরুমে কাজ করে। আর ফুল্লরার কথা বললে সে বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করে। পাড়ার বেশিরভাগ মেয়েরাই তার কাছ থেকে ব্লাউজ সেলাই করায়। অর্থাৎ ফুল্লরা ঘরের খরচে স্বামীর সঙ্গে হাত মিলিয়ে সাহায্য করে। সে ব্লাউজ সেলাইয়ের টাকা নেওয়ার জন্য রিঙ্কু নামে এক মহিলার কাছে গিয়েছিল। রিঙ্কু ফুল্লরার পাড়াতেই থাকে এবং সে ফুল্লরার ভালো বন্ধু। আসলে ফুল্লরার মতো রিঙ্কুও ঘরে বসে মেকআপের জিনিস বিক্রি করে, যেটা তার স্বামীর একদমই পছন্দ নয়। এই কারণেই রিঙ্কুর স্বামী প্রায় তাকে মারধর করে। রিঙ্কুর একটি মেয়ে আছে, নাম মাধুরী। এখানে ফুল্লরা আর রিঙ্কুর কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তাদের গ্রুপে সীমা আর অরুণা নামে আরো 2 জন মহিলা আছে। তারা সবাই একটু হেলদি, অর্থাৎ 4 জনেরই ওজন বেশি। এই কারণে বাড়িতে আর বাইরে 2 জায়গাতেই তাদের অনেক কথা শুনতে হয়। এই পাড়ায় মাত্র একজন মেয়ে আছে যে দেখতে খুব সুন্দর আর তার ওজনও অনেক কম, তাই পাড়ার ছেলেরা তার পেছনে পাগল হয়ে থাকে। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মেয়েটির নাম ভিকি। এরপর আমরা বীরজুর ভাই গোগলকে দেখি, যার শরীরের গঠন তার বৌদির মতোই। গোগল দেখে যে তার বৌদি একটা পার্সেল এনেছে, যেখানে কাপড় রয়েছে। এই কাপড়গুলো দিয়ে ফুল্লরাকে পাড়ার মেয়েদের জন্য ব্লাউজ বানাতে হবে। এতে সে কিছু আয় করে ঠিকই, কিন্তু এতটা নয় যে নিজের আয়ে পুরো সংসার চালাতে পারবে। এই কারণে বীরজু সবাইকে কম খরচ করতে বলে, কারণ তার ভয় যদি তার চাকরি চলে যায় তাহলে সংসার চলবে কিভাবে। আসলে তার এই ভয়টার কারণ হলো যে কাপড়ের শোরুমে সে কাজ করে, সেখানে ব্যবসা লাগাতার লোকসানে চলছে। এই কথা শুনে বীরজুর মা চিন্তিত হয়ে পড়েন। তখন গোগল তার জমানো টাকা ভরা গুল্লক এনে দেয়, যাতে মা নিজের মতো করে পুজোর জিনিসপত্র কিনতে পারেন। ভাইয়ের এই বুদ্ধিমত্তা দেখে বীরজুর চোখে জল এসে যায়। সব কাজ সেরে বীরজুকে কাজে পাঠিয়ে ফুল্লরা রিঙ্কুর বাড়ি যায়। সেখানে সীমা আর অরুণাও থাকে। রিঙ্কু ফুল্লরাকে একটি বই দেয়, যেখানে নানা ধরনের কাপড় ও ব্লাউজের ডিজাইন আছে। বইটি পেয়ে ফুল্লরা খুব খুশি হয়, কারণ এবার সে নতুন নতুন ডিজাইন বানাতে পারবে। রাতে বইটি দেখতে দেখতে বীরজু তাকে বলে, তোমাকে স্বপ্ন দেখতে দেখলে আমার খুব ভালো লাগে। তুমি কখনোই নিজের স্বপ্নগুলো পূরণ করনি। তুমি ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে চেয়েছিলে, কিন্তু সংসারের দায়িত্বে আটকে গেছো। ফুল্লরা জবাবে বলে, আমি যা করেছি সব আমার পরিবারের জন্য করেছি, কারো উপর কোনো উপকার করিনি। পরদিন বীরজু জানতে পারে যে গুগল নিজের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছে। সে এখনো ছোট, তাই বীরজু তাকে বকুনি দেয় এবং বলে 18 বছর বয়স হলে তখন অ্যাকাউন্ট বানাবে, এখন শুধু পড়াশোনায় মন দাও। এরপর সে গুগলকে কিছু বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে বলে এবং হাতে যা পাবে ম্যাগাজিন, নিউজ পেপার সব ইংরেজিতে অনুবাদ করতে বলে। এর মধ্যে একদিন বীরজুর মায়ের সঙ্গে ভিকির দেখা হয়। তাকে দেখে বীরজুর মা জিজ্ঞাসা করেন, তুমি এত ওজন কিভাবে কমালে, আমাকেও বলো না। ভিকি তাকে সারাদিন শুধু জুস খেয়ে থাকার পরামর্শ দেয়। সেই কথা মেনে বীরজুর মা কাউকে না জানিয়ে ডায়েট শুরু করে দেন। অন্যদিকে ফুল্লরার বিশ্বাস মোটা মানুষও ফ্যাশন করতে পারে, কারণ ফ্যাশন কোনো নির্দিষ্ট ধরনের মানুষের জন্য নয়।
যেমন আমরা ঘর সাজানোর সময় এটা ভাবি না ঘরটা কেমন, তেমনি ফ্যাশনের সময়ও শরীরের মোটা পাতলা নিয়ে ভাবা উচিত না। এই কথাগুলো সে তার ডায়েরিতে লিখছিল। এই ডায়েরিটা গুগলের হাতে পড়ে যায় এবং দাদার কথা মেনে সে সেটার ইংরেজি অনুবাদ করে। তবে এবার সে একটা ভালো কাজও করে, নিজের নামে নয় বরং ফুলদোরার নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সেই লেখাটা শেয়ার করে। অ্যাকাউন্টের নাম দেয় ফাটাফাটি, যেমন মোটামুটি তেমনি ফ্যাট শব্দ থেকে ফাটাফাটি। রাতারাতি লেখাটা ভাইরাল হয়ে যায়, সবাই ফুলদোরার কথাগুলো পছন্দ করে, অনেক ফলোয়ার হয়, অনেক ভালো কমেন্ট আসে। সব দেখে ফুলদোরা খুব খুশি হয়। মানুষজন চাইতে থাকে মিস ফাটাফাটির একটা ছবি দেখতে। ফুলদোরা রাজি হয়, তবে শর্ত দেয় সে নিজের মুখ দেখাবে না। প্রথম ছবির জন্য সে এমন একটা পোশাক পরবে যাতে তার কথাগুলো প্রমাণ করা যায়। অন্যদিকে বীরজুকে দেখানো হয় যেখানে অফিস লোকসানের কারণে কর্মীদের ছাঁটাইয়ের কথা চলছে। তার সিনিয়র বলরাম তাকে বলে, তোমার ভয় কি? তোমার বউ তো আয় করে। বীর্য জিজ্ঞাসা করে, আপনিও তো নিশ্চয়ই ভয় পাচ্ছেন, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বলরাম বলে, আমি তো আগেই কলকাতায় ব্যবস্থা করে রেখেছি। এদিকে বীর্যর মা ভোজন করছিলেন, সেই ফাঁকে ফুলদোরা লুকিয়ে ছবি তোলার জন্য নানা পোশাক ট্রাই করে, কিন্তু কিছুই ঠিকমতো ফিট হয় না। শেষে নিজের মতো করে একেবারে আলাদা ডিজাইনের পোশাক বানায়, যেটাতে তাকে দারুণ লাগে। মায়ের অজান্তে গুগল তার একটা সুন্দর ছবি তুলে শেয়ার করে দেয় যেখানে ফুলদোরার মুখ ঢাকা থাকে। এক সময় বীরজুর মায়ের ভজন মণ্ডলীর সবাই সিদ্ধান্ত নেয় হেমন্তবাবুর জন্মদিনে কীর্তনের জন্য যাবে, তাই সবাই 500 টাকা করে দিবে। কিন্তু বীরজুর বেতন কমে যাওয়ায় তার মা চিন্তিত হয়ে পড়ে। এইদিকে পাড়ার লোকেরা দুর্গাপূজার সময় একটা ছোট ফ্যাশন শো আয়োজন করে। সবাই ভিকিকেই পছন্দ করে, কারণ অন্য নারীরা সবাই মোটা, কিন্তু শুধু ভিকিকে দিয়ে শো সম্ভব নয়। তখন ফুলদোরা বলে পাড়ার অন্য মহিলারাও অংশ নিতে পারে, কারণ ফ্যাশনের সঙ্গে মোটা পাতলার কোনো সম্পর্ক নেই। ভিকি তখন ফুলদোরাকে ছোট একটা র্যাম্প ওয়াক করতে বলে এবং তাকে হিল পরিয়ে দেয়। হাঁটার সময় হিল ভেঙে ফুলদোরার পায়ে চোট লাগে, তাই সন্ধ্যায় সে গুগলের সঙ্গে ডাক্তারের কাছে যায়, কারণ বীর্যু তখন কাজে ছিল। ফেরার পথে গুগল ফুলদোরাকে দেখায় তার ছবি একজন বড় ফ্যাশন ডিজাইনার শেয়ার করেছে, ফলে সে আরো জনপ্রিয় হয়ে গেছে। এটা হজম করা ফুলদোরার জন্য খুব কঠিন হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে সব কথা বীরজুকে বলবে, কিন্তু বাড়ি ফিরে সে জানতে পারে বীরজুর চাকরি চলে গেছে, লোকসানের কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে যায়। বীরজু বুঝতে পারে না এখন সে কি করবে, সংসার চলবে কিভাবে। এক রাতে ফুলদোরা রিঙ্কুর বাড়িতে যায়, কারণ ডায়েট করার কারণে রিঙ্কুর মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রিঙ্কুর স্বামীও বাইরে থাকে। সকালে ফুলদোরা দেখে রিঙ্কুর স্বামী তাকে ও মাধুরীকে মারছে। ফুলদোরা ভিডিও বানিয়ে তাকে হুমকি দেয়, এই ভিডিও পুলিশকে দেখালে তুমি সোজা জেলে চলে যাবে। এরপর রিঙ্কুর স্বামী মারধর বন্ধ করে দেয়। এইদিকে ফুলদোরার কাছে বিভিন্ন কোম্পানি থেকে মেইল আসতে শুরু করে, তাদের প্লাস সাইজ পোশাক পরে ছবি দিলে ভালো টাকা দেবে। ফুলদোরা এটাকে ভালো সুযোগ মনে করে। সে আবার বীরজুকে সব বলার কথা ভাবে, কিন্তু তাদের ঝগড়া হয়ে যায়। ফুলদোরা প্রতিদিন গোপনে বীরজুর ওয়ালেটে টাকা রাখত, যাতে তার খারাপ না লাগে, কিন্তু বীরজু মনে করে ফুলদোরা তার উপর দয়া দেখাচ্ছে, এতে সে রেগে যায়। এই টেনশনের মধ্যে ফুলদোরা কোম্পানির মেইলের কথা ভুলে যায়, তাদের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যায়। এদিকে ভজন মণ্ডলী 500 টাকা নিতে এলে বীরজুর মা লজ্জায় কিছুই বলতে পারে না। সবাই জানে বীরজুর চাকরি গেছে, তাই তারা টাকা নেয় না, বরং একটা কাজ দেয়, হেমন্তজির জন্য সিল্কের কুর্তা সেলাই করতে হবে। ফুলদোরা কুর্তা সেলাই করে দেয়, যার দাম পড়ে 1000 টাকা। এই কারণে বীরজুর মায়ের অবদান সবার থেকে বেশি হয়। হেমন্তজি কুর্তা পরে খুব খুশি হন এবং আরো কুর্তা বানানোর অর্ডার দেন। তিনি বীরজুর চাকরির কথা জেনে তাকে কলকাতার এক বড় ফ্যাশন শোরুমে চাকরির ব্যবস্থা করে দেন। বীরজুকে কলকাতায় যেতে হয়। ফুলদোরা তাকে বাস পর্যন্ত ছেড়ে আসে, কিন্তু তাদের মধ্যে তখনও কথা হয় না। পথে বাস খারাপ হয়ে যায়, সেখানে বীরজুর সঙ্গে ভিকির দেখা হয়। ভিকিও মডেলিং এর জন্য কলকাতা যাচ্ছিল। দুজন একসঙ্গে অন্য বাসে কলকাতায় যায়। সেখানে গিয়ে বীরজু দেখে তার সিনিয়র বলরামও এখানে কাজ করছে। এদিকে সারাদিন শুধু জুস খাওয়ার কারণে বীরজুর মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার বলেন একজন নার্স রাখতে হবে। তখন বাধ্য হয়ে ফুলদোরা কোম্পানির জন্য মুখ না দেখিয়ে ছবি দিতে শুরু করে। এতে তার ভালো আয় হতে থাকে। এই টাকায় সে শাশুড়ির চিকিৎসা, নার্সের খরচ আর গুগলের স্কুল ফি দেয়। সে গুগলকে বলে মায়ের অসুস্থতার কথা বীরজুকে জানাবে না। এদিকে বীরজুর কোম্পানি একটা বড় ফ্যাশন শো আয়োজন করে। বলরাম,
মিস ফাটাফাটিকে র্যাম্প ওয়াকের জন্য ইনভাইট করে, কারণ কেউ তার মুখ দেখেনি। ফুল্লরা মুখ ঢেকে র্যাম্প ওয়াক করতে রাজি হয়। সে কলকাতায় গিয়ে বীর্যকে সারপ্রাইজ দিতে চায়। শাশুড়িও এবার তার সাফল্যে খুশি। ফ্যাশন শোর দিন বীর্য জানতে পারে ভিকিও অংশ নিচ্ছে। সে ফুল্লরাকে বলে, আমি আগেই বুঝেছিলাম গুগলের বানান ভুল দেখে। আমি তোমার জন্য গর্বিত। ভিকি হইচই শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মিস ফাটাফাটি হবে শো স্টপার। র্যাম্পে ওঠার সময় ফুল্লরা ভয় পায়, সব অপমানের কথা মনে পড়ে। কিন্তু হঠাৎ সে মুখোশ খুলে পুরো আত্মবিশ্বাস নিয়ে হাঁটে। সবাই তালি দেয়। ভিকির মুখ ফ্যাকাশে হয়ে যায়। বীরজু, অরুণা, সীমা আর রঙ্কু খুশি হয়ে যায়। ফুল্লরা প্রমাণ করে মোটা হওয়া কোনো অপরাধ নয়, লজ্জার কিছু নয়। এইভাবেই সিনেমাটি শেষ হয়। যদি গল্প আর এক্সপ্লানেশন ভালো লাগে, ভিডিও লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।